জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। সঙ্গে আছি আমি ফরহাদ বিন নূর। বাংলাদেশে বিদেশি বড় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। চার দিনের বিনিয়োগ সম্মেলনের তৃতীয় দিনে উদ্বোধনী বক্তব্য দেন প্রধান উপদেষ্টা। এ সময় বিশ্বের বহুজাতিক কোম্পানির সামনে বাংলাদেশকে তুলে ধরে বলেন, বিনিয়োগকারীরা তাদের ব্যবসার মাধ্যমে শুধু বাংলাদেশ নয় বরং বিশ্বকে পরিবর্তন করে দিতে পারেন। এর আগে বিনিয়োগকারীদের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদান রাখায় 4 প্রতিষ্ঠানকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড তুলে দেন প্রধান উপদেষ্টা। এছাড়া বাংলাদেশের বাণিজ্যে অবদান রাখায় কোরিয়ান ব্যবসায়ী হি হাক সুনকে সম্মানসূচক নাগরিকত্ব প্রদান করে বাংলাদেশ। So we invite you to join that club. Not only change Bangladesh by your business, change the world. I keep reminding people, yes, you want to make profit, go ahead, make profit. Maximize as much as you can. But we can add a little piece into it. Social purpose. You don't have to get disrupted by that. It's something that you can do, you have fun. Like many of you do already. So if you want to make a business with a purpose, along with the business that we do, Bangladesh is the place. বিনিয়োগ ও কর্মসংস্থান নিয়ে দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে কোনো মতপার্থক্য নেই বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। বুধবার সন্ধ্যায় ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বাংলাদেশ বিনিয়োগ সম্মেলনে তিনি আরও জানান, বুধবার সম্মেলনে নেদারল্যান্ডস ভিত্তিক কোম্পানি হান্টার গ্রুপের মাধ্যমে $150 মিলিয়ন বিনিয়োগ চুক্তি হয়েছে, যার মাধ্যমে 15,000 কর্মসংস্থান হবে। পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএই ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। আইএলওর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব, বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে। হান্টার গ্রুপের সাথে একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার, তারপর $150 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে। একীভূত হওয়ার পরপরই $110 মিলিয়ন বিনিয়োগ পেল বাংলাদেশ ও মধ্যপ্রাচ্যের দুটি কোম্পানি শপআপ ও সারি। বাংলাদেশের স্টার্টআপ কোম্পানি শপআপ ও সৌদি আরব ভিত্তিক প্রযুক্তি নির্ভর সরবরাহকারী কোম্পানি সারি একীভূত হয়ে নতুন কোম্পানির নাম দিয়েছে সিল্ক গ্রুপ। মূলত সৌদি ভিত্তিক কোম্পানি সারির সঙ্গে শপআপ শেয়ার সোয়াপ ও অদল বদলের মাধ্যমে একে অপরের সঙ্গে একীভূত হয়ে নতুন কোম্পানি গঠন করেছে। দুই প্রতিষ্ঠানের মধ্যে এ সংক্রান্ত চুক্তিও হয়ে গেছে। 4 দিনব্যাপী বিনিয়োগ সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার শপআপের একীভূত হওয়া ও বড় বিনিয়োগের ঘোষণাটি আনুষ্ঠানিকভাবে প্রচার করা হয়। বাংলাদেশকে দেয়া ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিল করল ভারত। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে বাংলাদেশের পণ্য রপ্তানি সুবিধা বাতিল করা হলো। তবে নেপাল ও ভুটানের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যের কোনো প্রভাব পড়বে না বলে দাবি করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণবীর সৈজওয়াল। তার দাবি, গেল 5 বছরে এর সুবিধার কারণে ভারতের বন্দরগুলোয় পণ্য জট তৈরি হয়েছে, এতে বৃদ্ধি পেয়েছে সরবরাহ ব্যয়, তাই বাতিল করা হয়েছে ট্রান্সশিপমেন্ট সুবিধা। 2020 সাল থেকে বাংলাদেশকে এই সুবিধা প্রদান করে আসছিল নয়াদিল্লি। এর মাধ্যমে ভারতের ভূখণ্ড ব্যবহার করে নেপাল ও ভুটান এবং মিয়ানমারের মতো তৃতীয় দেশে পণ্য রপ্তানির সুবিধা পেত বাংলাদেশ। বুধবার দেশটির কেন্দ্রীয় বোর্ড সিবিআইসি এক সার্কুলারের মাধ্যমে ট্রান্সশিপমেন্ট সুবিধা বাতিলের ঘোষণা দেয়। গেল মাসের শেষ 4 দিনের
চীন সফরে উত্তর পূর্ব ভারতকে স্থলবেষ্টিত বলে মন্তব্য করেন ডক্টর ইউনূস। ভারতীয় গণমাধ্যমগুলোর দাবি, ক্রমশ চীনের দিকে ঝুঁকে পড়ার পাশাপাশি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার মন্তব্যের জেরেই বাতিল করা হয়েছে এই সুবিধা। This was a facility that was extended to Bangladesh in 2020. The transshipment facility extended to Bangladesh had over a period of time resulted in significant congestion at our airports and ports. Logistical delays and higher costs were hindering our own exports and creating backlogs. The facility therefore has been withdrawn with effect from 8th April 2025. And let me clarify here, I saw some reports. These measures do not impact Bangladesh's exports to Nepal and Bhutan. নির্বাচনী রোডম্যাপ জানতে 16 এপ্রিল প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করবে বিএনপি। এখন টিভিকে এমনটি জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ। এর আগে গুলশানে বিএনপির চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে গণমাধ্যম কর্মীদের কাছে সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করেন তিনি। বলেন, পঞ্চদশ সংশোধনীর আগের অবস্থায় ফিরতে চায় বিএনপি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল রেখে যে সংবিধান, সেটি বহালের কথা বলছেন দলটি। এর সাথে জাতীয় সাংবিধানিক কমিশন এনসিসি গঠনের পক্ষে নয় বিএনপি। সালাউদ্দিন আহমেদ বলেন, সংবিধান সংস্কার নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেওয়া হচ্ছে নানা জায়গায়। আমরা মাননীয় প্রধান উপদেষ্টার কাছে সুনির্দিষ্টভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের আগে একটা রোডম্যাপ অবশ্যই আমরা চাইব, যাতে উনি ক্লিয়ারলি জাতির সামনে যথাযথ প্রক্রিয়ায় উপস্থাপন করেন, যাতে জাতির মধ্যে যে একটা অনিশ্চিত অস্থিরতা ভাব আছে এবং রাজনীতির মধ্যে একটা স্থিতিশীলতা আসে, অর্থনৈতিক কর্মকাণ্ডে যাতে একটা গতিশীলতা আসে, সেগুলো লক্ষ্য রেখে আমরা বলবো যে এটা যথেষ্ট সময়। তার আগে নির্বাচন কমিশনের সাথে আমরা আলোচনা করেছি, তারা জুনের মধ্যে সমস্ত প্রিপারেশন সমাপ্ত করতে পারবে এবং মাননীয় প্রধান উপদেষ্টা ইতিপূর্বেও আমাদেরকে আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেওয়ার জন্য ওনারা সমস্ত কর্মকাণ্ড পরিচালনা করছে। বিএনপি রাস্তায় নামাতে বাধ্য হওয়ার আগেই চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জানিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। প্রেসক্লাবে নাগরিক অধিকার বাস্তবায়ন পরিষদের সংস্কার, জাতীয় নির্বাচন ও আগামীর বাংলাদেশ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন তিনি। এ সময় বিএনপির মতো বাংলাদেশের আর কোনো রাজনৈতিক দল এত চ্যালেঞ্জ গ্রহণ করেনি বলেও মন্তব্য করেন তিনি। আরও বলেন, বিএনপি যতবার ক্ষমতায় এসেছে জনগণের শ্রদ্ধা ভালোবাসা নিয়ে এসেছে, জুলুম করে নয়। নির্বাচন হবে, কারোর ঠেকানোর কোনো ক্ষমতা আছে এটা আমরা মনে করি। শুধু এতটুকু বলবো, বর্তমান সরকারকে আপনাদের আমরা সমর্থন করেছি, এখনো সমর্থন করি। আপনাদের অবশ্যই ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, এটা নষ্ট করবেন না, এটা নষ্ট করবেন না। বিএনপিকে রাস্তায় নামার সুযোগ সৃষ্টির আগেই নির্বাচন দেন। অন্তর্বর্তী সরকারের অধীনে সংবিধান সংস্কার শেষে জাতীয় নির্বাচন চেয়ে জাতীয় ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দিয়েছে গণ অধিকার পরিষদ। বুধবার দুপুরে ঐক্যমত্য কমিশনের কাছে মতামত জমা দিয়ে দলটি আরও জানায়, অন্তর্বর্তী সরকারকে জাতীয় সরকারের রূপ দিয়ে অধ্যাদেশ জারি করতেও সুপারিশ করেছে তারা। এছাড়া জাতীয় নির্বাচনে অংশ নিতে 25 বছরের পরিবর্তে 23 বছর করার সুপারিশ করেছে দলটি। তবে কমিশনের সাথে 127টি প্রস্তাবের সাথে একমত পোষণ করেছে সংগঠনটি। আরও 22টিতে আংশিক সমর্থন করেছে ট্রাক প্রতীকের দলটি। এর আগে ঐক্যমত্য কমিশনে পৌরসভা ও ইউনিয়ন চেয়ারম্যান নির্বাচনে প্রত্যক্ষ ভোট চেয়ে প্রতিবেদন জমা দেয় বিকল্পধারা বাংলাদেশ। এর বাইরে 5 আগস্টের পর গঠিত হওয়া সংস্কার কমিশনগুলোর প্রায় সবগুলো প্রস্তাবেই তারা একমত বলে জানায়। অন্তর্বর্তীকালীন সরকারকে জাতীয় সরকারের রূপদান করে সংবিধান সংস্কার করা এবং সংস্কারকৃত সংবিধান এর অধ্যাদেশের মাধ্যমে সেই সংস্কৃত সংবিধানকে
মাধ্যমে আগামীর যে জাতীয় নির্বাচন সেই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে। তরুণদেরকে সামনের সংসদীয় আসনে নির্বাচন করার সুযোগ দানের জন্য আমরা যে বয়সসীমা সেটি বর্তমান যে 25 রয়েছে সেটি আমরা 25-এর পরিবর্তে 23-এর যে আমরা প্রস্তাবনা দিয়েছি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রবাসীদের যে কোনো মূল্যে ভোটের আওতায় আনা হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। এ বিষয়ে 3টি পদ্ধতি নিয়ে যাচাই বাছাই চলছে। প্রবাসী ভোটারদের ভোটদান পদ্ধতি নির্ধারণ কর্মশালার শেষে ইসি সানাউল্লাহ আরও বলেন, কমিশন প্রাথমিক অবস্থায় 178টি গণতান্ত্রিক দেশ নিয়ে জরিপ করেছে। এর মধ্যে প্রবাসীদের ভোটের সুযোগ থাকা 115টি দেশ নিয়ে গবেষণা করা হয়। তিনি জানান, প্রবাসীদের ভোটের আওতায় আনতে প্রচলিত 3 পদ্ধতির মধ্যে প্রক্সি ভোটের কার্যকারিতা নিয়ে কাজ চলছে। নির্বাচন কমিশনার বলেন, সীমিত সময়ের মধ্যে বিশেষজ্ঞদের সমন্বয়ে কমিটি গঠন করা হবে। প্রক্সি ভোটের দুর্বলতা অনেকে তুলে ধরেছেন, অনুরূপভাবে অপরাপর সকল ব্যবস্থাপনার দুর্বলতাও তুলে ধরেছেন, একইভাবে সবলতা তুলে ধরেছেন। কোনো অপশনকেই আমরা সিঙ্গেল আউট করছি না, রুল আউট করছি না। আমরা 3টা অপশনকে ফুল ব্লোন করবো। বিকজ আপনাদেরকে বলেছি যে আমাদের ওয়ার্কশপ থেকে অন্যতম ফাইন্ডিং হচ্ছে যে বাংলাদেশের জন্য বোধহয় একটি যে কোনো অপশন উইল নট বি সুটেবল। এখন চারদিকে নিচ্ছে একটা বিরতি, ফিরছি একটু পরই। ফিরে এলাম বিরতির পর। আপনারা দেখছেন এখন চারদিক। ছাত্র জনতার আন্দোলনে রংপুরের শহীদ আবু সাঈদ হত্যার ঘটনায় 26 জনের বিরুদ্ধে অপরাধের প্রাথমিক প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। এ মামলার তদন্ত শেষ করতে আরও 2 মাস সময় দিয়েছেন ট্রাইব্যুনাল। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন। এর আগে তদন্ত শেষ পর্যায়ে জানিয়ে সময় আবেদন করে প্রসিকিউশন। এই হত্যা মামলায় আটক 4 জনকে বুধবার সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। পরে তাদের গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। এদিকে 2016 সালে রাজধানীর কল্যাণপুরে জঙ্গি নাটক সাজিয়ে 9 তরুণকে হত্যার ঘটনায় সাবেক আইজিপি AKM শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া ও মিরপুর জোনের সাবেক ডিসি জসিম উদ্দিন মোল্লাকে 1 দিন করে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে ট্রাইব্যুনাল। আমরা তদন্ত রিপোর্টের জন্য যে সময় চেয়েছি সেটা ট্রাইব্যুনাল মঞ্জুর করেছেন। আমরা 15/6 পরবর্তী দিন ধার্য হয়েছে। 26 জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে এখন পর্যন্ত আমরা অভিযোগ পেয়েছি। আমাদের তদন্ত প্রায় শেষ পর্যায়ে। আশা করছি আমরা পরবর্তী ধার্য তারিখে রিপোর্টটা দাখিল করতে পারব। জুলাই আন্দোলনে যাত্রাবাড়ি থানার একটি হত্যা চেষ্টা মামলায় যাত্রাবাড়ির সাবেক ওসি আবুল হাসানকে 3 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এদিকে যাত্রাবাড়ি, ভাটারা, মোহাম্মদপুর, আদাবর, শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে সালমান এফ রহমান, দীপুমণি, আনিসুল হক, আমির হোসেন আমু, হাজি সেলিম, অভিনেত্রী শমী কায়সার, সাবেক আইজিপি শহীদুল হক, সাবেক আইজিপি আব্দুল্লাহ আল মামুনকে। বুধবার সকালে তাদের প্রত্যেককে তোলা হয় CMM আদালতে। পরে তাদের এই আদেশ দেন আদালত। এর আগে তারা একাধিক মামলায় রিমান্ড শেষে কারাগারে ছিলেন। নাট্যকর্মী শমী কায়সার এবং সাবেক অবৈধ MP সাদেক খান এবং সাবেক বিতর্কিত আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন এবং সাবেক অবৈধ মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মণি, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ MP হাজি সেলিম এবং সাবেক বিতর্কিত আইজিপি শহীদুল ইসলাম এবং আলোচিত এবং বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার আবুল হাসান এবং সাবেক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন। তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়।
ধানমন্ডি থানার শামীম হত্যা মামলার বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান ও নোয়াখালী ২ আসনের সাবেক সংসদ সদস্য মোর্শেদ আলমকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার তাকে আদালতে তুলে মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা। পরে রাষ্ট্র ও আসামি পক্ষের আইনজীবীদের শুনানি শেষে তাকে গ্রেপ্তার দেখিয়ে কারাগারে পাঠিয়েছেন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শামীম রেজার আদালত। শুনানি শেষে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা বলেন, আওয়ামী লীগকে স্বৈরাচার বানাতে মোর্শেদ আলমের ভূমিকা ছিল। ছাত্র আন্দোলন দমনেও শেখ হাসিনাকে সহযোগিতা করেছেন তিনি। তেরো বছর একটি বাচ্চা শামীম, তার বুকে পিঠে শরীরে গুলিবিদ্ধ হয়ে সেখানে সে নিহত হয়। তার পক্ষে তার মা বাদী এই মামলাটি দায়ের করে। আজকে যে আসামি মোর্শেদ আলম, সে এই মামলার এজাহার নামী আসামি। তাকে দীর্ঘদিন সে পলাতক থাকে। পুলিশ আজকে তাকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে নিয়ে আসে এবং আদালতে আনার পরে তার পক্ষে তার আসামির পক্ষে তার আইনজীবীরা জামিনের প্রার্থনা করেন এবং সরকারি পক্ষে প্রসিকিউশনের বক্তব্য রাখেন। উভয় বক্তব্য শোনার পর বিজ্ঞ আদালত তার জামিন আবেদন নামঞ্জুর করে তাকে সিডব্লিউ মূল্যে জেল হাজতে প্রেরণ করে। মূল্যস্ফীতি হতে পারে 10.2% আর 2026 সালে তা 8% নামতে পারে বলে জানিয়েছেন এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি। বুধবার এশিয়ান উন্নয়নের সামগ্রিক চিত্র প্রকাশিত এক প্রতিবেদনে একথা জানায় তারা। এডিবি জানিয়েছে, চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে হবে 3.9%। আগামী অর্থ বছরে যা বেড়ে হতে পারে 5.1%। এ সময় এডিবির কান্ট্রি ডিরেক্টর হো উন জিয়ং জানান, মার্কিন শুল্ক নীতি কতটা প্রভাব ফেলবে তা এখনই মন্তব্য করা কঠিন। বাড়তি শুল্ক নিয়ে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতা স্বল্প মেয়াদে সমাধান হতে পারে, তবে দেশের রপ্তানিতে তৈরি পোশাক খাতে নির্ভরতা কমিয়ে পণ্যের বৈচিত্র্যীকরণের দিকে এগুতে হবে বাংলাদেশকে। ব্যাংক খাতে বিতরণ করা ঋণের 30% খেলাপিতে পরিণত হয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। যদিও কাগজে কলমে বর্তমানে খেলাপি ঋণের পরিমাণ 20%। ব্যাংক খাতে রাজনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে বিপুল অর্থ পাচারের কারণে এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। বুধবার দুপুরে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট BIBM এর 10ম বার্ষিক সম্মেলনে তিনি একথা বলেন। ব্যাংকগুলোকে সুশাসন ফেরানোর চেষ্টা চলছে জানিয়ে গভর্নর হুঁশিয়ারি দেন, অর্থ পাচারকারীদের জীবন দুর্বিষহ করে তোলা হবে। দেশের টাকা পাচার করে তারা যাতে বিদেশে চিন্তামুক্ত থাকতে না পারে সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে আর্থিক খাতে বিভিন্ন চ্যালেঞ্জের কথাও জানান গভর্নর। The asset recovery side, you know that so much of assets has left Bangladesh, particularly from the banking system, also from the non-bank system. So this is a multi-agency initiative. Bangladesh Bank is leading that process, is heading that process. I think it's our legal and also moral imperative that in future, something like this never happens. Should not be a safe haven for anyone who has taken large sum of money and disappeared from Bangladesh. প্রাথমিকভাবে ধান ও চাল, গম এবং সংগ্রহের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে, তাতে খাদ্যশস্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেহউদ্দিন আহমেদ। বুধবার দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে খাদ্য পরিকল্পনা ও পরিধারণ কমিটি FDMCর সভা শেষে কথা জানান অর্থ উপদেষ্টা। একই বৈঠক থেকে বের হয়ে খাদ্য উপদেষ্টা জানান, এবছরে 49 টাকা দরে 14 লাখ টন চাল এবং 36 টাকা দরে 3.5 লাখ টন ধান সংগ্রহ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। লক্ষ্যমাত্রা থেকে আশা করতেছি আল্লাহ দিলে এবার উৎপাদন আরো বেশি হবে। তাও আবার দেখতে জানেন যেসব পরিস্থিতির উপরে নির্ভর করে, এটা ওয়েদারটার উপর অনেকটা নির্ভর করে। আমরা উৎপাদন খরচ কৃষি মন্ত্রণালয় যেটা দিয়েছে তার সাথে প্রফিট যোগ করে এটা ধরে দিয়েছি। ধানের আছে 3.5 লাখ মেট্রিক টন আর চালের আছে 14 লক্ষ মেট্রিক টন।
গমের জন্য কোনো লক্ষ্যমাত্রা নাই যেটুকু পাওয়া যায় এটা। এই যে বন্যা হলো 8টা ডিস্ট্রিক্টে, তারপর অতিবৃষ্টি হওয়ার ফলে ফসলের ক্ষতি হওয়া সত্ত্বেও আমরা কিন্তু নিয়মিতভাবে সার আমদানি করে, চাল বিভিন্ন আমদানি করে মোটামুটি কিন্তু আমরা স্টেবল রেখেছি। এই প্রেক্ষিতে আমরা তখন আবার ধানের এবং চালের সংগ্রহ ইস্যু আমরা করেছি, আমাদের টার্গেটটা মোটামুটি পরিপূর্ণ হয়েছে। অতি গোপনীয় অভিযোগ নিয়ে দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সাথে সাক্ষাৎ করেছেন এনসিপির উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। বুধবার দুপুরে হঠাৎ করেই দুদকে হাজির হন হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম। প্রায় 2 ঘন্টা দুদকের চেয়ারম্যানের সঙ্গে কথা বলেন তারা। পরে দুদক কার্যালয় থেকে বের হয়ে অভিযোগের বিষয়ে জানতে চাইলে হাসনাত আবদুল্লাহ বলেন, গোপনীয় বিষয় বলে দিলে অপরাধকারীরা সতর্ক হয়ে যাবে। পরে সার্জিস আলম বলেন, অতীতে দুদককে ব্যবহার করে অনেকে সম্পদের পাহাড় গড়ে তুলেছিলেন, আবার অনেকে হয়রানির শিকারও হয়েছেন। আগামীতেও যেন তা না হয় সেটি সবার প্রত্যাশা। অন্যদিকে একই দিনে শেখ হাসিনা ও শেখ রেহেনার বিরুদ্ধে রাষ্ট্রীয় কোষাগার থেকে 4,000 কোটি টাকা ব্যয়ে মুজিব বর্ষ পালন ও শেখ মুজিবের 10,000-এর বেশি মুরাল নির্মাণের অভিযোগে 7 সদস্যের কমিটি গঠন করেছে দুদক। আমি কিছু অভিযোগ নিয়ে আসছিলাম, তো অভিযোগ আমার রিসিভ করছে অভিযোগ। এখন ফিডব্যাক তো আর আমি বলতে পারি না, সেটা হচ্ছে দেখি কি হয়। আমাদের জায়গা থেকে কোনো মানুষকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চায়, ভালো মানুষগুলোকে আবার অস্বস্তিতে ফেলতে চায়, কিংবা খারাপ মানুষগুলো পার পেয়ে যেতে চায়, এইগুলো তো আমরা আর চাই না। সেই জায়গা থেকে আমাদের কাছে কিছু তথ্য ছিল, আমরা এগুলো দিয়েছি, আমরা সেই ফলো আপগুলো এখান থেকে নেব। এখন চারদিকে নিচ্ছে আরও একটা বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। গণঅভ্যুত্থানের 9 মাস পেরিয়ে গেলেও স্বৈরাচারের দোসর ও দুর্নীতিবাজ কর্মকর্তাদের সরানো হচ্ছে না বলে অভিযোগ করেছে বৈষম্য বিরোধী কর্মচারী ফোরাম নামের একটি প্ল্যাটফর্ম। সচিবালয়ে তাদের অপসারণ করে দেশপ্রেমিক, দক্ষ ও বিগত আমলে বৈষম্যের শিকার কর্মকর্তাদের নিয়োগের দাবি জানিয়েছে তারা। প্রথমে এ সংক্রান্ত স্মারকলিপি নিয়ে তারা অর্থ উপদেষ্টার কাছে যান, পরে আইন উপদেষ্টা ও জনপ্রশাসন সচিবের হাতেও স্মারকলিপি দেন তারা। স্মারকলিপি দিয়ে তারা অভিযোগ করেন, স্পর্শকাতর এই সময়ে ওইসব কর্মকর্তা সরকারকে ব্যর্থ করার অপচেষ্টা করছে। দেশের জন্য কাজ করে এমন কর্মকর্তাদের নিয়োগ দিতে নির্বাচন সুষ্ঠু ও সুন্দর হবে বলেও দাবি করেন এই ফোরামের কর্মকর্তারা। তারা এই সরকারকে ব্যর্থ করার জন্য আপ্রাণ চেষ্টা করতেছে এবং প্রতি মুহূর্তেই প্রত্যেকটা সেক্টরে গোলমাল লাগাচ্ছে। তা আমরা এটা খুবই ভালো উদ্বেগজনকভাবে এটা দেখতেছি আমরা, এবং আমরা মনে করতেছি যে সরকারের এত সফলতা বা সরকারের এরকম একটা ক্রুশিয়াল টাইমে দায়িত্ব পালনটাকে নষ্ট করে দেওয়ার জন্য এটা কাজ করবে। ব্যাটারি চালিত রিকশার অবৈধ চার্জিং পয়েন্ট বন্ধের পর গ্যারেজও বন্ধ করা হবে। অবৈধ ব্যবসা করা এ শহরের কঠিন করে তোলা হবে বলে মন্তব্য করেছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ। নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে ডিএনসিসি অঞ্চল 2 এর কার্যালয়ে বাসিন্দাদের সাথে গণশুনানিতে যোগ দিয়ে তিনি আরও বলেন, অবৈধ বিপজ্জনক ব্যাটারি রিকশা প্রধান সড়কে আসা সম্পূর্ণ বন্ধ করা হবে। পাশাপাশি ব্যাটারি রিকশার মান উন্নয়নেও কাজ চলছে। নগরীতে প্রয়োজন সাপেক্ষে নতুন রিকশার লাইসেন্স দেয়া হবে। ডিএনসিসি প্রশাসক বলেন, নগরীর মানুষ মশা নিয়ে অতিষ্ঠ, কারণ মশক কর্মীরা ঠিকমতো কাজ করছেন না বলে অভিযোগ করেন তিনি। নাগরিকদের অভিযোগ জানাতে অচিরেই সবার ঢাকা অ্যাপ ফের চালু করা হবে। অটোরিকশা যেন ঢাকার মেইন রোডগুলোতে বন্ধ হয়, সেই জন্য অলরেডি আমি পদক্ষেপ নিয়েছি। কোন শহরে কতটুকু মানুষ আছে এবং কতটুকু ইনফ্রাস্ট্রাকচার আছে সেটার উপর ভিত্তি করে আমরা কোন জোনে কতটুকু রিকশার অনুমোদন দিলে কাজ হবে সেটা আমরা আইডেন্টিফাই করছি, করে আমরা নাম্বার প্লেট দিব। ফার্ম গেটের ইন্দিরা রোড থেকে শুরু করে পুরো যে সার্ভিস রোড আছে এখানে আমি রিকশা ঢুকতে দিব না, কোনো হকার থাকবে না, এটা পুরোটা হাঁটবে মানুষ, দেখতে সুন্দর লাগবে। আপাতত মিরপুর 1 নম্বর থেকে 13 নম্বর পর্যন্ত পুরোটা আমরা হকার মুক্ত করব।
নারায়ণগঞ্জে শ্রমিক ছাঁটাইয়ের প্রতিবাদে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন রবিন টেক্স নামে একটি পোশাক কারখানার শ্রমিকরা। এই সময় আইন শৃঙ্খলা বাহিনী ও শ্রমিকদের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। আহত হয়েছেন পুলিশ ও সেনা সদস্য সহ অন্তত ৩০ জন। আটক করা হয়েছে ৭ শ্রমিককে। বুধবার দুপুরে উপজেলা রূপগঞ্জ উপজেলার আউখোবো এলাকায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করে শ্রমিকরা। এতে সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে শ্রমিকদের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে পুলিশ ও সেনা সদস্য সহ আহত হন অন্তত ৩০ জন। আটক করা হয় ৭ শ্রমিককে। কারখানার শ্রমিকরা জানান, ঈদের ছুটি দেবার সময় বেতন ভাতা ও ঈদ বোনাস না দিয়েই ১২০ জন শ্রমিককে বিনা নোটিশে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। এরই প্রতিবাদে এবং শ্রমিকদের পুনর্বহালের দাবিতে বিক্ষোভ করেন তারা। শ্রমিক ভাইদের প্রতি অনুরোধ থাকবে, রাস্তাতে কোনো গাড়ি ভাঙচুর করে রাস্তার প্রতিবন্ধকতা তৈরি করে কোনো ধরনের দাবি আসলে আদায় করা সম্ভব না। বরঞ্চ আমরা যদি টেবিলে বসে আলোচনা করি, যে কোনো দাবি আমরা আলোচনার মাধ্যমে এটি সমাধান করতে পারবো। এখন যে পরিস্থিতি আপনারা দেখছেন, আমরা রাস্তাটা চালু করতে পেরেছি। শ্রমিক ভাইদের কাছে অনুরোধ থাকবে, আপনারা আলোচনা টেবিলে ফিরে আসেন, নাশকতা বা ভাঙচুর করবেন না। পহেলা বৈশাখে চারুকলার শোভাযাত্রায় বাঙালি সহ ২৮টি জাতিগোষ্ঠী অংশ নেবে। ফিলিস্তিনিদের জন্য থাকছে বিশেষ উপস্থাপনা। মানিক মিয়া অ্যাভিনিউ হবে কনসার্ট এবং সন্ধ্যায় চীনা দূতাবাসের সহযোগিতায় ড্রোন শো। ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে একথা জানান সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা সরওয়ার হাসান ফারুকি। এবারের পহেলা বৈশাখের শোভাযাত্রায় প্রথমবারের মতো বাম্বার নেতৃত্বে ব্যান্ড দল এবং সাইমুমের নেতৃত্বে ইসলামিক সাংস্কৃতিক সংগঠনগুলো অংশ নেবে। এছাড়া চৈত্র সংক্রান্তিতে 12টি জেলায় হবে সাধু মেলা। সোহরাওয়ার্দী উদ্যানে থাকবে কনসার্ট, পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে থাকবে বৈশাখ উপলক্ষে বিশেষ অনুষ্ঠান। সংবাদ সম্মেলনে সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা বলেন, ইতোমধ্যে নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। এবারের শোভাযাত্রার রং ও থিমেও থাকছে নতুনত্ব। পাশাপাশি রমনায় ছায়ানট এবং রবীন্দ্র সরোবরে সুরের ধারা আয়োজন করবে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠান। চৈত্র সংক্রান্তি উপলক্ষে আমাদের শিল্পকলা একাডেমির আয়োজনে দেশের 12টা জেলায় সাধু মেলা হচ্ছে। সেখানে সাধু সঙ্গ হবে এবং আধ্যাত্মিক গানের অনুষ্ঠান হবে। আর নববর্ষের দিনের একটা বড় আয়োজন আমরা জানি, শোভাযাত্রা। সেই শোভাযাত্রা এবার বাঙালি বাদে 27টা জনগোষ্ঠী অংশগ্রহণ করছে। তার নিজের সংস্কৃতি নিয়ে, নিজের পোশাকে, নিজের বাদ্যযন্ত্র, আবার কেউ আধুনিক বাদ্যযন্ত্র নিয়ে আসবে। ফিলিস্তিনি ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে বুধবারও বিক্ষোভ সমাবেশ করেছে ব্রাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার বেলা 11টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ইসরায়েল বিরোধী নানা প্লেকার্ড নিয়ে জড়ো হন শিক্ষার্থীরা। মুহুর্মুহু স্লোগান দেন বিক্ষোভে অংশগ্রহণকারীরা। একই সাথে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধের আহ্বান জানান তারা। বক্তারা বলেন, যুক্তরাষ্ট্রের উস্কানিতে ফিলিস্তিনে এমন বর্বরোচিত হামলা করেছে ইসরায়েল। এমনকি এই হামলায় মুসলিম দেশগুলোর নীরব থাকায় তাদেরও সমালোচনা করেন শিক্ষার্থীরা। এছাড়া আহ্বান জানানো হয় ইসরায়েলি পণ্য বয়কটের। বিক্ষোভে গাজায় নিহত শিশুদের প্রতীকী নিথর দেহ প্রদর্শন করা হয়। গাজার সহ পৃথিবীর প্রতিটি কর্নারে কর্নারের নিপীড়িত নির্যাতিত মানুষদের প্রতি সংহতি জানিয়ে আজকে আমাদের ব্র্যাকের এই শিক্ষার্থীদের অবস্থান। এটা ধর্মের লড়াই, এটা মানবতার লড়াই অবশ্যই, এটা জিওগ্রাফিক্যাল লড়াই অবশ্যই, এটা মাটির লড়াই অবশ্যই, কিন্তু সব থেকে বড় কথা এটা বিশ্বাসের লড়াই। মার্কিন সাম্রাজ্যবাদের দালাল আরব ওয়ার্ল্ডের লিডাররা সেটা তারা টু স্টেট সলিউশনে যাইতে চাচ্ছে, ইসরায়েলকে স্বীকৃতি দিতে চাচ্ছে। আমরা কোনোভাবে এটা মানব না। গাজায় ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে বিশ্ববাসীকে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ। বুধবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবের সামনে প্রতিবাদী মানববন্ধনে এ আহ্বান জানান সংগঠনটি। মানববন্ধনে অংশগ্রহণকারীরা বলেন, যুগের পর যুগ ফিলিস্তিনের নিরীহ সাধারণ মানুষকে নিপীড়ন করছে দখলদাররা। ইসরায়েলি বাহিনী গণহত্যাকে ইতিহাসের ভয়ঙ্কর নিষ্ঠুরতম নারকীয়তা উল্লেখ করে তারা বলেন, শুধু মুসলিম নিধন নয়, আগ্রাসী ইসরায়েল মানবতাকেই নিশ্চিহ্ন করে দিতে চাইছে। তাই মুসলিম নেতাদের সঙ্গে বিশ্ব মোড়লদেরও সোচ্চার হওয়ার আহ্বান জানান প্রকৌশলী ও স্থপতিরা।
আজকে ইহুদিবাদ জৈনবাদের বিরুদ্ধে মানুষ মুখ খুলেছে। তাদের এই ষড়যন্ত্রকে মানুষ আর বরদাস্ত করবে না, তাদেরকে প্রতিহত করতে হবে। তার যে মদতদাতা গোষ্ঠী রয়েছে তাদের সবার বিরুদ্ধে আমাদেরকে ঐক্যবদ্ধভাবে শুধু বাংলাদেশ থেকে না সারা বিশ্ব মুসলিমকে একতাবদ্ধ হয়ে এর বিরুদ্ধে প্রতিবাদ গড়ে তুলতে হবে। আমরা চাই এর জন্য যে ধরনের কূটনৈতিক তৎপরতা চালানো দরকার ফিলিস্তিনের পক্ষে বাংলাদেশ সরকার সে ধরনের কূটনৈতিক তৎপরতা চালাবে এই আগ্রাসন, এই গণহত্যা বন্ধ করবার জন্য। গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যা বন্ধের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশ করেছে বিভিন্ন রাজনৈতিক দল সহ বিভিন্ন সংগঠন। বুধবার সকালে গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সাতক্ষীরায় বিএনপির উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বেলা 11টায় সাতক্ষীরা শহরের নিউ মার্কেট চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে মানববন্ধনে রূপ নেয়। এছাড়া দুপুরে গণহত্যা ও সাংবাদিক নির্যাতন বন্ধের দাবি রংপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন গণমাধ্যম কর্মীরা। এ সময় হত্যাকাণ্ডের বিরুদ্ধে বিশ্বব্যাপী জনমত গঠনের দাবি জানান বক্তারা। এদিকে বিকেলে শেরপুর শহরের থানা মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছে নৈতিক সম্প্রীতি এবং যুদ্ধমুক্ত বিশ্ব আন্দোলন নামে একটি সামাজিক সংগঠন। যদি কোনো দল দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে পুনর্বাসনের ব্যবস্থা করে তবে তাদের পিঠের চামড়া থাকবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী। আগামী 15 এপ্রিল ঢাকায় অনুষ্ঠিতব্য শহীদি সমাবেশ সফল করতে ময়মনসিংহে আয়োজিত লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি একথা বলেন। শরীফ ওসমান হাদী বলেন, বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্য কোনো রাজনৈতিক দল আওয়ামী লীগকে পুনর্বাসন করতে চাইলে এদেশের মাটিতে তাদের কবরও হবে না। এ সময় দ্রুত সময়ের মধ্যে সংস্কার কাজ শেষ করে একটি গ্রহণযোগ্য নির্বাচনের দাবি জানান তিনি। বিকেলে নগরীর আনন্দমোহন কলেজ থেকে ইনকিলাব মঞ্চের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে লিফলেট বিতরণ শুরু করেন তিনি। পরে টাউন হলে এসে সংক্ষিপ্ত পথসভায় বক্তব্য রাখেন। এ সময় আবারও লিফলেট বিতরণ শুরু হয়ে গাঙ্গিনার পাড় এলাকায় এসে শেষ হয়। বিএনপি, জামাত ইসলামী এমনকি এনসিপিও যদি প্রায় 2000 শহীদের রক্ত বিক্রি করে দিয়ে আহত অন্ধপঙ্গুদের সাথে গাদ্দারি করে দিল্লির প্রেসক্রিপশনে আওয়ামী লীগকে নির্বাচনে এনে ক্ষমতা পাকাপোক্ত করতে চায়, আল্লাহর কসম করে বলছি আপনাদেরকে বাংলার জমিনে দাফনও দেওয়া হবে না। এবারের ঈদযাত্রায় সড়ক, রেল ও নৌপথে 340টি দুর্ঘটনায় 352 জন নিহত হয়েছেন। এর মধ্যে 322 জনই নিহত হয়েছেন সড়ক মহাসড়কে। সকালে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির সড়ক দুর্ঘটনা প্রতিবেদন প্রকাশ করেছে। সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাসচিব জানান, আগের ঈদের তুলনায় সড়ক দুর্ঘটনা প্রায় 21% কমেছে। নিহতের সংখ্যাও কমেছে প্রায় 20%। তবে এবারের ঈদে অতিরিক্ত ভাড়া আদায় ও পথে পথে যাত্রী হয়রানির চরমে পৌঁছেছিল বলেও জানান তিনি। এ সময় এবার ঈদ যাত্রা আগের বছরের থেকে কিছুটা স্বস্তিদায়ক ছিল উল্লেখ করে যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব বলেন, এবছরের মতো সড়কে আইন শৃঙ্খলা বাহিনী তৎপর থাকলে কমে আসবে সড়ক দুর্ঘটনা। পবিত্র ঈদুল ফিতরে দেশের সড়ক মহাসড়কে 315টি সড়ক দুর্ঘটনায় 322 জন নিহত হয়েছে, 826 জন আহত হয়েছে। একই সময়ে রেলপথে 21টি ছোট বড় দুর্ঘটনায় 20 জন নিহত এবং 8 জন আহত হয়েছে। নৌপথে 4টি দুর্ঘটনায় 10 জন নিহত, 1 জন আহত। এবারের ঈদযাত্রা খানিকটা স্বস্তিদায়ক হয়েছে বলে আমাদের সকলে আমরা প্রত্যক্ষ করেছি। বিনিয়োগ সম্মেলনে বাংলাদেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য এবং প্রভাবশালী বিনিয়োগের ক্ষেত্রে দৃষ্টান্তমূলক অবদানে ওয়ালটন পেল এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025। বুধবার সকালে ইন্টারকন্টিনেন্টাল হোটেলে বিডা আয়োজিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন 2025-এর উদ্বোধনী অনুষ্ঠানে ওয়ালটনকে এক্সিলেন্স ইন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড 2025 দেওয়া হয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরীর কাছ থেকে পুরস্কার গ্রহণ করেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ
পিএলসির ব্যবস্থাপনা পরিচালক SM মাহবুবুল আলম। এখন চারদিকে নিচ্ছি আরও একটা বিরতি, ফিরছি একটু পরে। বিরতির পর ফিরে এলাম আরও একবার। আপনারা দেখছেন এখন চারদিক। চীন বাদে বাকি সব দেশের আমদানি পণ্যের উপর পারস্পরিক শুল্কারোপ 90 দিনের জন্য স্থগিতের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সম্পূরক শুল্ক কার্যকরের একদিন না যেতেই এ সিদ্ধান্ত নিলেন তিনি। তবে এ আওতায় চীনের উপর শুল্ক বহাল রেখেছে যুক্তরাষ্ট্র। এমনকি শুল্ক হার 104% থেকে বাড়িয়ে 125% কার্যকরের আদেশ দিয়েছেন ট্রাম্প, যা তাৎক্ষণিকভাবে কার্যকর হয়েছে। এই চীন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধে এশিয়া, ইউরোপ ও মার্কিন পুঁজিবাজারেও বেশিরভাগ শেয়ারের দাম নিম্নমুখী। পরিসংখ্যান তথ্য বলছে, ট্রাম্প শুল্ক ঘোষণার পর থেকে এক সপ্তাহে মার্কিন শেয়ারের বাজারে মূল্য কয়েক ট্রিলিয়ন ডলার কমেছে। নেতিবাচক প্রভাব পড়েছে মার্কিন ডলার ও অপরিশোধিত তেলের দামেও। এমন পরিস্থিতির মধ্যে ইউরোপের 27টি দেশেও ট্রাম্পের শুল্ক আরোপের বিরুদ্ধে 15 এপ্রিল পাল্টা পদক্ষেপ শুরুর ঘোষণা দিয়েছে। এ আওতায় যুক্তরাষ্ট্র থেকে আমদানি পণ্যের উপর অতিরিক্ত 25% শুল্ক বসাবে ইউরোপ। কোনোভাবেই গাজায় হত্যাযজ্ঞ বন্ধ করছে না ইসরায়েল। মঙ্গলবারও IDF-এর হামলায় নতুন করে প্রাণ গেছে অন্তত 29 জন ফিলিস্তিনির। গাজায় নিরাপদ এলাকা খ্যাত আল মাওয়াসিতে ইসরায়েলি বাহিনীর হামলায় বন্ধ হয়ে গেছে একটি জরুরি স্বাস্থ্যসেবা কেন্দ্র। খান ইউনিসে দাতব্য সংস্থায় বোমা হামলা করেছে IDF। জাতিসংঘ বলছে, গাজায় ত্রাণ সরবরাহ নিয়ন্ত্রণে ইসরায়েলের প্রস্তাব মানা হচ্ছে না। ফিলিস্তিনিদের গাজা থেকে বের করে দেওয়ার প্রস্তাবের প্রতিবাদ জানিয়ে কায়রোতে বিক্ষোভ করেছে মিশরের সাধারণ মানুষ। অবরুদ্ধ পশ্চিম তীরেও চলছে দখলদারদের আগ্রাসন। এমন অবস্থায় দেশে ফিরে বুধবার আদালতে হাজিরা দেবেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভয়াবহ বন্যা আর টর্নেডোর আঘাতে ক্ষতবিক্ষত যুক্তরাষ্ট্র। প্রবল দুর্যোগপূর্ণ আবহাওয়ায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে অন্তত 25 জনে। 4 দিনে 250 মিলিমিটারের বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে দেশের বিস্তীর্ণ অঞ্চলে। 7 দিনে আঘাত এনেছে 150-র বেশি টর্নেডো। 90টির বেশি টর্নেডো আঘাত এনেছে মিসিসিপি, অ্যালাবামা, জর্জিয়া, ফ্লোরিডা সহ 10 অঙ্গরাজ্যে। অন্যদিকে মুষলধারে বৃষ্টির প্রভাবে ফুলে ফুপে উঠেছে একের পর এক নদী। ঝড় শেষ হলেও চলছে স্মরণকালের অন্যতম ভয়াবহ বন্যা। টেনেজি, আরকানসাস ও ইন্ডিয়ানার আংশিক সহ বন্যার কবলে 11 অঙ্গরাজ্য জারি রয়েছে উচ্চ সতর্কবার্তা। 4 দিনে গড়ে 254 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে মার্কিন আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে এলোপাথারি গুলিতে প্রাণ গেছে কমপক্ষে 3 জনের, আহত হয়েছেন আরও 3 জন। স্থানীয় সময় মঙ্গলবার বিকাল 4:30টার দিকে ভার্জিনিয়ায় স্পট সিলভেনিয়া কাউন্টিতে গোলাগুলি হয়। ঘটনাস্থলে পৌঁছে 3 জনের মরদেহ এবং 3 জনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠায় পুলিশ। সামাজিক যোগাযোগ মাধ্যমে পুলিশ জানিয়েছে, হামলায় হতাহতের নাম, পরিচয় বা বয়স জানা যায়নি। স্পষ্ট নয় হামলার উদ্দেশ্য। সন্দেহজনক হিসেবে কোনো ব্যক্তিকেও শনাক্ত করা যায়নি। খেলার খবর। বাংলাদেশ জিম্বাবুয়ে 2 ম্যাচ টেস্ট সিরিজের জন্য আম্পায়ার্স প্যানেল ঘোষণা করেছে ICC। আগামী 15 এপ্রিল বাংলাদেশে আসবে জিম্বাবুয়ে। সিলেটে প্রথম টেস্ট শুরু হবে 20 এপ্রিল। চট্টগ্রামে দ্বিতীয় টেস্ট শুরু হবে 28 এপ্রিল। 2 ম্যাচের টেস্ট সিরিজে আম্পায়ার্স প্যানেলের তালিকা ঘোষণা করেছে ICC। 2 টেস্টেই ম্যাচ রেফারি হিসেবে থাকবেন ডেভিড বুন। প্রথম টেস্টে অন ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবার্গ ও রিচার্ড এলিংওর্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন কুমার সাঙ্গাকারা।
চতুর্থ আম্পায়ারের দায়িত্ব পালন করবেন বাংলাদেশের তানভীর আহমেদ। দ্বিতীয় টেস্ট ফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন কুমার সাঙ্গাকারা ও রিচার্ড ইলিংওর্থ। টিভি আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড কেটেলবার্গ। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন গাজী সোহেল। নারী বিশ্বকাপ বাছাই পর্বে বৃহস্পতিবার থাইল্যান্ডের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামবে টাইগ্রেসরা। জয় দিয়েই টুর্নামেন্ট শুরুর আশাবাদ ব্যক্ত করেছেন স্পিনার নাহিদা। ম্যাচ বাই ম্যাচ জিতে সামনে এগুতে চায় লাল সবুজের প্রতিনিধিরা, যদিও পাকিস্তানের কন্ডিশন বোলারদের জন্য চ্যালেঞ্জিং বলেও মনে করেন তিনি। আলহামদুলিল্লাহ আমরা এখানে আসার পর 2টা প্র্যাকটিস ম্যাচ খেলেছি। আলহামদুলিল্লাহ আমাদের ব্যাটাররা খুবই ভালো করেছে, সাথে বোলাররাও খুব ভালো করেছে। আগামীকাল থেকে আমাদের মেন ম্যাচ শুরু, বাছাই পর্বের প্রথম ম্যাচ আগামীকাল। আশা করছি আমরা খুব ভালোটা স্টার্ট দিব। আমাদের মেন ম্যাচ থেকে আমাদের ফোকাস থাকবে যেন ম্যাচ বাই ম্যাচ আমরা ভালো করতে পারি। আর এখানে যে উইকেটটা খুবই চ্যালেঞ্জিং বোলারদের জন্য। আমি মনে করি যে এই চ্যালেঞ্জটা নেওয়া উচিত। এই চ্যালেঞ্জটা নিতে পারলে আমাদের বোলারদের জন্য খুবই ভালো হবে। আশা করছি যে আমাদের একটা ভালো একটা ম্যাচ হবে এবং আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন ভালোভাবে খেলে এবং চ্যাম্পিয়ন হয়ে এখান থেকে যেতে পারি। পারিশ্রমিক জটিলতায় আবারও উত্তপ্ত দেশের ঘরোয়া ক্রিকেট। টাকা না পেয়ে এবার অনুশীলন বর্জন করেছেন ঢাকার প্রিমিয়ার লিগের দল পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। বুধবার সকালে অনুশীলনের কথা থাকলেও হঠাৎ বর্জনের ডাক দলটির ক্রিকেটাররা। তবে ক্লাবটির কর্তাদের দাবি অধিকাংশ ক্রিকেটারকেই 60% অর্থ বুঝিয়ে দিয়েছে পার্টেক্স। যদিও ক্রিকেটাররা বলছেন ভিন্ন কথা। 2-1 ক্রিকেটার ছাড়া কাউকেই চুক্তি অনুযায়ী টাকা দেয়নি বলে অভিযোগ করা হয়। এছাড়া বৃহস্পতিবার গাজী গ্রুপের বিপক্ষে ম্যাচেও না খেলার হুমকি দিয়েছেন পার্টেক্স স্পোর্টিং ক্লাবের ক্রিকেটাররা। আমরা বলেছি যে আমরা এই 10% পেমেন্টে খেলবো না, আমাদেরকে 100% পেমেন্টের একটা আশ্বাস দিতে হবে এবং ক্লিয়ার করতে হবে আমাদেরকে আজকের ভিতরে। যদি ক্লিয়ার করে তাহলে আমরা কালে খেলতে যাবো, নাহলে আমরা খেলতে যাবো না। বিসিবির কাছে অলরেডি আমরা সবাই যে সিগনেচার করছি, একটা অ্যাপ্লিকেশন প্যাড অলরেডি আমরা সিসিডিএমে দিছি। আমরা যে ফাইম স্যারের সাথে কথা বলছি, আমরা সাইরান নাফিজ ভাইয়ের কাছে একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সিও বারবার একটা অ্যাপ্লিকেশন জমা দিছি, সবার কাছে অলরেডি দিয়ে দিয়েছি। আমাদের একটাই দাবি ছিল যে আমাদের পারিশ্রমিকটা যে আমাদের ক্লিয়ার করা হোক। ঢাকা প্রিমিয়ার লিগ বিকেএসপিতে পৃথক ম্যাচে জয় পেয়েছে আবুহানি ও মোহামেডান। প্রাইম ব্যাংককে 133 রানে হারিয়েছে আবুহানি, আর অগ্রণী ব্যাংকের বিপক্ষে মোহামেডানের জয় 74 রানের। বিকেএসপিতে প্রাইম ব্যাংকের বিপক্ষে শুরুতে ব্যাট করে 9 উইকেটে 290 রান তোলে আবুহানি। পারভেজ ইমন খেলেন 79 রানের ইনিংস, আর অধিনায়ক নাজমুল হাসান শান্তর ব্যাটে 58 রানে জবাব দিতে নেমে নাইম শেখ 73 রান করলেও অন্যদের ব্যর্থতায় মাত্র 157 রানে গুটিয়ে যায় প্রাইম ব্যাংক। 3 উইকেট তুলে নেন মোসাদ্দেক সৈকত। আরেক ম্যাচে মাহিদুল অঙ্কন আর মুশফিকুর রহিমের 50-তে স্কোরবোর্ডে 287 রান তোলে মোহামেডান। জবাব দিতে নেমে 213 রানে গুটিয়ে যায় অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। বৃথা যায় অমিত হাসানের 105 রানের ইনিংসও। দিনের অন্য ম্যাচে শাইনপুকুরকে 5 রানে হারিয়েছে গুলশান ক্রিকেট ক্লাব। জুন মাসেই সংস্কার শেষে জাতীয় স্টেডিয়ামে ফিরছে খেলা, এমনটা নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি তাবিত আওয়াল। এদিকে হামজা চৌধুরীকে নিয়ে দর্শক সমর্থকদের উন্মাদনা থাকলেও জাতীয় দলের ক্যাম্পে থাকায় এ নিয়ে বিশেষ কোনো পরিকল্পনা নেই বাফুফের। বুধবার 10 জুন ঢাকা স্টেডিয়াম ইজ ফিক্সড। 10 জুনের জন্য বাংলাদেশ ভার্সেস সিঙ্গাপুর ঢাকা স্টেডিয়াম ফিক্সড। আমরা চেষ্টা করব জুনের 5-6 তারিখে একটা ফ্রেন্ডলি ম্যাচ করতে, বা সেটা ঢাকা স্টেডিয়ামে হবে। আমাদের হোম ম্যাচ হওয়াতে যে কোনো প্লেয়ার যখন ডাক পড়বে ন্যাশনাল টিমের জন্য আর ক্যাম্প শুরু হয়ে যাবে, ওই ক্যাম্প চালানোর অবস্থায় অ্যান্ড ম্যাচ দিন পর্যন্ত আমরা কোনো প্লেয়ারকে অ্যালাউ করতে পারবো না ক্যাম্পের বাইরে কোনো কাজ করার জন্য। তো আমরা সব প্লেয়ারকে সমানভাবেই দেখব, সমানভাবে ট্রিট করব। বুধবার চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বরুশিয়ার মুখোমুখি হবে স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা। চলতি বছর এখন পর্যন্ত সব ম্যাচে অপরাজিত আছে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। সুযোগ থাকছে মৌসুমে ট্রেবল জেতার। 2009 সালে ইউরোপের প্রথম দল হিসেবে ট্রেবল জেতে বার্সা। 2015 সালে দ্বিতীয়বারের মতো এই কীর্তি গড়ে তারা। বুধবার রাতে ঘরের মাঠে জার্মান ক্লাব বরুশিয়াকে আতিথ্য দেবে বার্সা। চ্যাম্পিয়ন্স লিগের
ইতিহাসে 3 বারের দেখায় 2 বার জয় পেয়েছে বার্সা। সবশেষ গেল ডিসেম্বরে বরুশিয়াকে 3-2 গোলে হারিয়েছে হ্যান্সি ক্লিকের শিষ্যরা। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/এখন TV।